আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছে হচ্ছে কামরুল ভাই। আর কামরুল ভাই হচ্ছে পর্তুগালের একজন সফল বিজনেসম্যান, বাংলাদেশি। সো সে খুবই অল্প বয়সে এখন বর্তমানে 5টা দোকানের মালিক পর্তুগালে। তো আজকের এই ভিডিওতে এই কামরুল ভাইয়ের পর্তুগালে আসা, ইউরোপে আসা, সে কিভাবে আসলো, তার জীবনের সম্পূর্ণ গল্পটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমরা কামরুল ভাইয়ের কাছে চলে যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই, আজকে আপনি আমার ভিউয়ার্সের উদ্দেশ্য করে আপনার যে লাইফের গল্পটা এটা আজকে বলবেন। আপনি এই বাংলাদেশ থেকে আপনি যে ইউরোপে আসলেন, মানে আপনি কখন প্ল্যান করলেন যে আপনার ইউরোপে আপনি যাবেন, বা এটা কখন আপনার মাথায় আসলো? ইউরোপটা আমার মাথায় ছিল না। আমার মাথায় ছিল আমি ডিপ্লোমা শেষ করার পরে তারপরে আমি জাপান যাওয়ার জন্য মানে মাথায় ছিল যে জাপান যাব, কেননা আমার ভাইয়া ওই জাপানে থাকে। ইউরোপেরটা আমার মাথায় ওইরকম ভাবে ছিল না। তো ডিপ্লোমা শেষ হওয়ার পরে তো আমি ঢাকাতে চলে যাই জাপান যাওয়ার জন্য। আপনার হচ্ছে যে কি একটা মানে ওদের ল্যাঙ্গুয়েজ কোর্স করা লাগে, মানে N5 বলে আর কি। ওদের এই N5টা কোর্সটা পাস করার পরে ওরা মানে ভিসার জন্য আবেদন করতে পারে, এরকম আর কি, স্টুডেন্ট ভিসায়। তা আমি ডিপ্লোমা শেষ হওয়ার পরে ঢাকায় চলে যাই। ঢাকা যাওয়ার এই যে ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হই। ল্যাঙ্গুয়েজ কোর্স মানে আপনার হচ্ছে যে কি একটা পরীক্ষা দিতে পাস করতে হয়। কারো 6 মাস লাগে জাপানের জন্য, কারো 6 মাস লাগে, কারো বা 1 বছর লাগে। N5 বলে ওদের ল্যাঙ্গুয়েজ, মানে লাস্ট ল্যাঙ্গুয়েজ যেটা কোর্সটা আর কি। তো মোটামুটি আমারও 6-7 মাস লাগছে। লাগার পরে আমি ওই যে একটা পরীক্ষা আছে ওদের, গ্রিন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে হয়, জেএলপিটি ওইরকম আর কি। তো এটা দেওয়ার পরে আমি ওইটাতে পাস করি না, 2বার দিছি, 3 মাস পর পর পরীক্ষা হয়। প্রথমবার ফেল করার পরে পরের বার দিয়ে পাস করি আর কি। এরপরে আমার সব ডকুমেন্টস সাবমিট করি আর কি। সাবমিট করার পরে আপনার হচ্ছে যে কি বলে তিনটে সেশন থাকে জাপানের জন্য আর কি। প্রথম মনে হয় যে এপ্রিল সেশনের জন্য আবেদন করার পরে আপনার হচ্ছে যে কি এই ইমিগ্রেশনে ডকুমেন্টস সাবমিট করার পরে ওই একটা ইলিজিবিলিটি লেটার বলে আর কি, ফ্রি ভিসা আর কি। তো ওইটা তখন আমি টোকিওর জন্য আবেদন করছি, কারণ আমার ভাইয়া যেহেতু টোকিওতে থাকে, টোকিওর জন্য মানে টোকিওর একটা এতে এর জন্য আবেদন করছিলাম। তো এটা ইলিজিবিলিটি লেটার উঠে নাই, ওই টোকিওতে কারো উঠে নাই বাংলাদেশি ওই সেশনে। তারপরে ধর আমি অনেক অনেক মাস কষ্ট করার পরে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করার পরে জানা আমার খুব মানে খারাপ লাগছে, খারাপ ইভেন কি আমি কান্নাও করছি যে আমার ভিসা হয় বা হয় নাই অনেকটা এক্সট্রা। এরপরে হচ্ছে যে কি মানে আমার মানে অনেকটা মন খারাপ হয়। মন খারাপ পরে আমার বাবা ডিসিশন নেয় আমার আর দেশের বাইরে দিবে না। মানে আপনার যখন মাথায় ঢুকে যাবে দেশ মানে বাইরে চলে যাবেন, তখন আর দেশে কিছু করতে আপনার ভালো লাগবে না। মানে মাথার মধ্যে মানে দেশের বাইরে যাওয়াটা ঢুকে গেছে। এরপরে হচ্ছে যে কি মানে আমারও আর দেশে কিছু করার ইচ্ছে নাই, বাইরে যাব মানে ভালো, সবারও একটা ইয়ে থাকে যে ভালো একটা কান্ট্রিতে যাওয়ার, মানে উন্নত একটা দেশে। তারপরে আমার মানে যেহেতু জাপান হয় নাই, পরবর্তীতে আমার মাথায় ঢুকছে ইউরোপ যাব। তো ইউরোপ আপনার ঢাকাতে একটা এজেন্সি আছে, মানে ওই এজেন্সির সাথে আমি কন্ট্যাক্ট করি আর কি, যে আমাকে জব ভিসায় হোক স্টুডেন্ট ভিসায় হোক একবার ইউরোপ আপনার আসতে পারলেই হইল, পৌঁছায় দিবে। তো ওই সময় চেক রিপাবলিকের ভিসা হচ্ছে। তো আমি ভাই কত সালের কাহিনী? 2019 সালের ফার্স্ট দিকে আমি দিই আর কি। 2019 সালের ফার্স্ট দিকে আপনার হচ্ছে যে কি ভিসার জন্য জমা আপনি হচ্ছে যে জাপানের যে ফেল হইলেন 2018 তে 2018 এক বছর পরে আপনি এক বছর পরে চেক রিপাবলিকের জন্য চেষ্টা করলেন। ওইখানে রিজেক্ট হওয়ার পরে আর কয়েক মাস মাঝখানে গ্যাপ গেছে। যে বললাম না, আমার বাবা বলছিল আর কি আপনার হচ্ছে দেশে কিছু করার জন্য। আপনি যখন বিদেশে যাবেন একটা মানে মাইন্ড সেট আপ করে ফেলছেন, দেশে আর আপনার ভালো লাগবে না। তো পরে ভর্তিতে মানে ওইখানে আমি জমা দিই। জমা দেওয়ার পরে হচ্ছে ভিসার জন্য জমা দিই। তাই চেক রিপাবলিকে আপনার এমবাসির ডেট পাওয়াটা হচ্ছে টাফ। মানে এমবাসির ডেট পাইছেন মানে আপনার ভিসা হয়ে গেছে 100%-এর মধ্যে 99% হয়ে গেছে। তো অনেকেই জমা দিছে, লাখ ভালো। ওই যে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, আপনি যে জিনিসটা মানে আগের যেটা হয় ভালোর জন্যই করে আল্লাহ, এই জিনিসটা তো মানে মানতেই হবে। তো পরে আমার সাথে অনেকেই জমা দিছে, অনেকের হয় নাই, আমি ডেটটা পাইছি। পাওয়ার পরে হচ্ছে কি ইন্ডিয়াতে যাই। ইন্ডিয়া যাওয়ার পরে আমার যে ডকুমেন্টসগুলা এই যে যার মাধ্যমে যে এজেন্সির মাধ্যমে যাব, ওরা সব কিছু রেডি করে দিছি। আমি জমা দেওয়ার পরে মানে আমার এই 1 মাস কি 1.5 মাস পরে ভিসা হয়ে গেছে। 1-1.5 মাসের মধ্যে? 1-1.5 মাসের মধ্যে। তারপরে তার মানে হচ্ছে 2019 সালে আপনি চেক রিপাবলিক চলে আসলেন? হ্যাঁ, 2019 ডিসেম্বর মাসে চলে আসি আমি। আচ্ছা ভাই, আপনি এই 2019 সালে যে
মানে ডিসেম্বর মাসে আসলেন চেক রিপাবলিক। চেক রিপাবলিক আসার পরে ওখানে আপনি ছিলেন কত মাস বা কত বছর? না, চাকরি বলে আমি থাকি 4 দিন কি 5 দিন, 4-5 দিন। 4-5 দিন। তারপরে আপনি কোথায় যান? মানে ওই চেক রিপাবলিকের কার্ড হবে, কিন্তু কার্ডটা রিনিউ করতে মানে আপনার হচ্ছে যে কি ঝামেলা, মানে কোম্পানি মানে রিনিউ করে দিতে চায় না এক কথা। আচ্ছা, মানে এটা হচ্ছে আর চেক রিপাবলিক ফিউচার পাসপোর্ট পাওয়াটা অনেক টাফ, বুঝছেন না? মানে আপনার হচ্ছে ইউরোপে তো মেন হচ্ছে যে ডকুমেন্টটাই আসল। তো আমার কাছে মানে মনে হইলো যে মানে যে পর্তুগালে আগে থেকে শুনছি কিছুটা মানে তাড়াতাড়ি ডকুমেন্টস হয়, তো এই জন্য আমি মানে পর্তুগাল আসার। আপনি মানে চেক রিপাবলিকে 4-5 দিন থাকলেন, তারপরে পর্তুগালে চলে গেলেন? হ্যাঁ, মানে পর্তুগাল আসার প্ল্যান করি আর কি। এখানে আর থাকবো না, আমার করলে মানে আমার যে 6 মাসের ভিসা ছিল, আমি থাকতে পারতাম, কাজ করতে পারতাম। তবে আমার ডকুমেন্টসটা ইম্পর্টেন্ট ছিল, যে পর্তুগালে গেলে তাড়াতাড়ি ডকুমেন্টস হয়, ইভেন কি 5 বছরের মধ্যে পাসপোর্ট হয়, এই জন্য। আচ্ছা, তারপর পর্তুগালে গেলেন। আপনার পর্তুগালে মানে সেখানে আপনার কাগজ হতে কেমন সময় লাগলো? আমাদের সময়ে আপনার হচ্ছে যে কি মেল আসতো আর কি, মানে ডেট নিতে অনেক ঝামেলা হইতো। মানে আপনার হচ্ছে কি মানে সর্বোচ্চ 1 মিনিটের জন্য ওই যে ইমিগ্রেশনের যে ডেটগুলা এগুলা খুলে দিত, মানে ফাইতে অনেক মানে আপনার হচ্ছে ঝামেলা। আপনার কয় মাস সময় লাগছে আপনার পুরোপুরি লিগ্যাল হইতে পর্তুগালে? 28 মাস লাগছে। 28 মাস, তার মানে হচ্ছে 2019 সালে আপনার 28 মাস সময় লাগছে, তার মানে 2.5 বছর। 2.5 বছর। আচ্ছা ভাই, এই 2.5 বছরে আপনি তখন পর্তুগালে আমি পর্তুগালে যাওয়ারটা বলি, এরপরে পর্তুগালে যাই। পর্তুগালে আপনার হচ্ছে কি একটা মানে জব ম্যানেজ করা অনেক কঠিন। যাওয়ার পরে মানে শুনতে আমার সাথে অনেকেই বেকার ওই সময়, মানে যে এরকমও ছিল, থাকা খাওয়া দিলেও মানে অনেকে চাকরি করতেছে। পর্তুগিজের আপনার হচ্ছে যে কি পর্তুগিজ ওই সময়টা আসলে অত ফার্স্ট টাইম আসছি তো বুঝতেছি না মানে কি। অনেকে বলতেছে যে কার্ড পাওয়ার আগে পর্তুগিজের চাকরি করতে মানে পারে না। আমার একটা প্রশ্ন হচ্ছে ভাই, আপনি পর্তুগালে গেলেন পরে আপনার জব ম্যানেজ করতে কয় মাস সময় লাগলো? জব 1 মাস লাগছে। 1 মাস। আপনি কি জব পাইলেন ওইখানে? আমি এই আমার এক বড় ভাই মানে আপনার হচ্ছে কি উনি ম্যানেজ করে দিছে, আপনার ওনার এখানে দোকান ছিল আর কি। আমার মানে দেশের একটা বড় ভাই, ওনার ফ্রেন্ডের পর্তুগালে দোকান ছিল, তো ওনার গ্রোসারি শপ। ওনারে ফোন করে বলছে যে আমার এক ছোট ভাই গেছে, এবারে জব থাকলে ম্যানেজ করে দিয়েছে। আচ্ছা, আমরা তাহলে গ্রোসারি শপের মধ্যে ঢুকে গেছি নাকি? মিনি মার্কাদো বলে পর্তুগালে, মিনি মার্কাদো বলে। আচ্ছা, আপনার এটা হচ্ছে দেন কি বাংলাদেশি যদি হিসাব করেন মুদি দোকানই। আচ্ছা ভাই, মুদি দোকানে আপনার তখন 2019 সালে আপনার মাসে বেতন কি ছিল, বা আরো মানে অন্যান্য সুবিধা কি ছিল? তো বেসিক স্যালারি বলতে 600 সামথিং ছিল স্যালারিটা। তো এখন আর আমাদের বাংলাদেশির আন্ডারে চাকরি করলে আসলে ওইরকম মানে কোম্পানি কি আপনার 600 দিত দোকান, আর হচ্ছে থাকা খাওয়া কি ওনারাই দিত? না, আমাকে থাকা খাওয়া দিত আর 300 ইউরো দিত। 300 ইউরো, তার মানে হচ্ছে থাকা বাংলাদেশে খাওয়া প্লাস হচ্ছে বাংলা টাকা বাংলাদেশের একটু 40,000 টাকা কম স্যালারি। এটা হচ্ছে যে বাংলাদেশে একটু কম স্যালারিতে বেশি খাটায়, এটা একদম মানে রিয়েলিটি আর কি। আচ্ছা ভাই, এখন আপনি এই মুদি দোকানে কয় মাস কাজ করলেন? বা আমি একটানা 28 মাস কাজ করছি। 28 মাস মানে এর মধ্যে একটা দিনও ছুটি নেই। ইভেন কি হচ্ছে যে কি আপনার যে মানে শুধু খাওয়ার সময়টা দিত, আর ঘুমটা আমি মানে ডিউটি যাওয়ার সময়টা ছিল ফিক্সড 8টা বাজে। 8টা 10 হইলেও মানে অনেক বকাঝকা করতো এরকম। মানে যাওয়াটা ঠিক, কিন্তু যে দোকান থেকে কখন আসবো ওইটার কোনো ঠিক ছিল না। মানে কোনোদিন 2টা বাজে আসছি, 3টা বাজে আসছি। এর মধ্যে আমি যখন নতুন জবে ঢুকি তখন তো আমি মানে এই আপনার হচ্ছে যে ভাষা জানি না বা অনেক কিছু নতুন মানে ছিলাম আর কি। তো এক বড় ভাই মানে ওই কাজের থ্রুতে, ওনার নাম এহসান, ওনার সাথে পরিচয় আর কি। মানে উনি আপনার হচ্ছে যে কি ওনার সাথে ফার্স্ট আমি কাজ করি ওই দোকানে। উনি অনেক ভালো। পরে আপনি মানে জব থেকে আপনি বিজনেসে যে শিফট করলেন, এটা কোত্থেকে আসলে আসলে 28 মাস পরে? মানে ওনার সাথে কথা বলার পরে মানে উনি বলছে যে শ্রমটা আমরা মানে আপনার হচ্ছে যে কি এরকম বলছে আর কি, শ্রম ইনভেস্ট করতেছি একটা বিজনেস শিখতেছি এরকম। মানে উনি অনেক ভালো আমার বুঝাইতো আর কি সব বিষয়ে। আপনার হচ্ছে যে কি 2 মাসের মধ্যে মানে উনি আমাকে সব কিছু মানে শিখাই দিছে। এরপরে উনি চলে যায় বাংলাদেশে। আচ্ছা, এহসান ভাইয়ের ভিডিওগুলো আমার সাথে কিন্তু ভিডিও করা আছে, আমি হচ্ছে কমেন্টস বক্সে বা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন। উনি দেশে যাওয়ার পরে মানে আপনার হচ্ছে 20-এর ফার্স্ট টাইমে করোনা হয়। করোনা হওয়ার পরে সব দোকান অফ করে দেয়,
মানে আপনার হচ্ছে যে কি এই যে 2020 এর কাহিনী এটা। 2020 এর, হ্যাঁ, বাংলাদেশি মানে যে আপনার যে সুপার শপ গুলা বা মিনি মার্কেট ওইগুলা মানে সবাই অফ করে আছে ভয়ে, কিন্তু বাংলাদেশি আমাদের মধ্যে একটা লোভ লালসা কাজ করে, হ্যাঁ 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 আমরা কিন্তু অফ করি না। হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে যে কি মানে ওই দোকানগুলো খোলা রাখছে, খোলা রাখার পরে আপনার হচ্ছে যে পার ডে যে দোকানে 1500 টাকা সেল করতো ওই দোকানে 4000 5000 করে সেল হয়। সেল হয়েছে। আপনার হচ্ছে যে আমি তখন মানে মানে ওই সময় আমি মানে একটু পুরাতন, অতটা পুরাতন না, 28 মাস শুধু পুরাতন আর ক্যাশটা কি। চালাইতে পারি, হ্যাঁ ক্যাশটা চালাইতে পারি। আমি কন্টিনিউ সকাল 8টা থেকে 12টা 1টা পর্যন্ত শুধু খাওয়ার টাইম ছাড়া 5 মিনিট 10 মিনিটে খাইছি, এই টাইমটাই কন্টিনিউ ক্যাশের মধ্যে দাঁড়াইছিলাম আর কাজ করেন। কাজ করছি। আচ্ছা ভাই, তারপরে এই আপনি দোকানে চাকরি করলেন 28 মাস, তারপরে আপনি তারপর দোকান কিভাবে ম্যানেজ করলেন ভাই? আরো একটা কথা বলি, সেটা হচ্ছে যে কি আমি আসার পরে যখন আমাকে প্রথম মাসের স্যালারি দেয় 300 ইউরো, মানে ওইভাবেই কন্টাক্ট হয়েছে যে থাকা খাওয়া ওনার আমার মানে আপনার হচ্ছে যে 300 টাকা স্যালারি দিবে। ওইরকম চাকরিও পাইতে তখন কঠিন হয়ে গেছে। আবার ইভেন কি এমনও শুনছি যে অনেকেই থাকা খাওয়া দিয়ে আবার নিজে টাকা দিয়ে কন্ট্রাক্ট চালাইছে, ট্যাক্স চালাইছে, এরকমও হয়েছে। মানে আগের কথা শুনছি আর কি। তো আমাদের সময় মোটামুটি এটা ছিল যে থাকা খাওয়া দিয়ে 300 ইউরো দিছে। 300 মানে অনেক মানে অনেকক্ষণ ডিউটি, মানে আপনার হচ্ছে 9টা থেকে সকাল 8টা থেকে রাতের 2টা 3টা পর্যন্ত কাজ করছে 300 ইউরো পাওয়ার পরে। আমি ওটাকে বলি তখন ইউরো ছিল 96, মানে আপনার হচ্ছে যে 96 টাকা এরকম বা 97 টাকা, 96 টাকা মানে বাংলাদেশি টাকা। তা আমি টাকাগুলো পাঠাইতে গেছি 300 টাকা মানে 26,000 টাকা হয়েছে। মানে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে তখন। মানে আমরা দেশে থাকতে থিঙ্ক করি যে ইউরোপ গেলে লাখ লাখ টাকা, মানে এটা মানে গেলেই হয়েছে অনেক, মানে আপনার হচ্ছে যে মানে গেলে 2-3 লাখ করি বা এরকম একটা সবার মাথার মধ্যে। যখন এখানে আসি দেখি কাজের অবস্থা সব মিলে, আসলে প্রথম অবস্থা আমরা কিছু পারি না, ল্যাঙ্গুয়েজ পারি না। আর দেশে থাকতে বেশিরভাগ মানে 99% ছেলে বেকার ছিল, কাজ করতো না, ঘুরতে পারতো। এখানে আসি তো একটা বন্দি জীবনের মতো। তো ওই 300 টাকা দেওয়ার পরে 26,000, মানে খুবই মানে ইয়া লাগছে আর কি, মানে কি করতেছি কি জন্য মানে আসছি। হচ্ছে আপনি প্রথমে যখন আসছেন তখন আপনি মানে মানে টাকার পিছনে ওইভাবে ছুটেন না, কাগজটা আপনার বেশি দরকার। আপনি যেমন চেক রিপাবলিক ছিলেন, আপনি তো চাইলে চেক রিপাবলিক থেকে সুইজারল্যান্ড যাইতে পারতেন বা চেক রিপাবলিকের সাথে বর্ডার অস্ট্রিয়াতে আসতে পারতেন বা জার্মানিতে যাইতে পারেন। তখন কিন্তু আপনি ওইখানে ওই দেশে গেলে মোটামুটি বাংলা টাকা 2-2.5 লাখ 3 লাখ টাকা ইনকাম করতে পারতাম। আমি তো ওই আপনার কার্ডটাকে, আপনার কাগজ দরকার বেশি, আমার পেপারস ডকুমেন্ট আমি লিগ্যাল হইতে হবে। এখন ভাই আপনি বলেন তো, এই যে জব থেকে যে আপনি 28 মাস পরে মানে বিজনেসে শিফট করলেন, ওইটা দোকানটা কিভাবে ম্যানেজ করলেন? দোকান আপনার হচ্ছে যে কি যখন মানে আমি কাজ করতেছি, মানে আমি আমার মাথার মধ্যে এটাই যে আমি বিজনেস করব। এই জন্য আমি মানে মানে ডিউটি বেশি হইলে এটা করছি, ইভেন কি আপনার হচ্ছে যে টাকা কম হইলেও এই জিনিসটা করছি যে আমি ইন ফিউচারে আমি বিজনেস দেওয়ার প্ল্যানে আছি। মানে এটা আপনি একটা মানে ক্লাস হিসেবে নিছেন? হ্যাঁ ক্লাস বললাম না বড় ভাই, উনি নিজে বলছে এটা মানে সমটা আমরা ইনভেস্ট করতেছি। আচ্ছা, এহসান ভাই বলছে। হ্যাঁ এহসান ভাই বলছে। তো এরপরে হচ্ছে যে কি কার্ড হইলো, কার্ড হওয়ার পরে একটা মানে একটা দোকান, মানে আমার যেহেতু 28 মাসের মানে আপনার একটা অভিজ্ঞতা আছে, তো একটা দোকান পাইছি যে মোটামুটি ভালো। ওকে, মানে আপনার হচ্ছে যে 300-400 টাকা সেল পার ডে সেল হয় আর কি, 300-400 ইউরো। 300-400 ইউরো। এরপরে হচ্ছে যে কি আমি ওইটা নেওয়ার প্ল্যান করি। প্ল্যান করার পরে আপনার হচ্ছে যে কি আমার কাছে তো চাকরি করছি যে অত বেশি টাকা নাই। আমার একটা প্লাস পয়েন্ট হচ্ছে দেশে দিয়ে টাকা দেওয়া লাগে না, ফ্যামিলি ভাই আছে বাবা আছে, তারপর আপনার বেতনই তো 300 এর মধ্যে। তারপর আমার কাছে 4,000 ইউরো এরকম, তা 3-4,000 সেভিং ছিল। আচ্ছা, যে সেভিং থাকার পরে আমি প্ল্যান করি আর দোকান দেব। পাওয়ার পরে ওই দোকানটা মনে হয় বাংলা ওই সময় আপনার 100 টাকায়, মানে আপনার হচ্ছে 1 ইউরোর সময় 100 ছিল। এটা মোটামুটি 2021 সালের কাহিনী। 21 না 22 সালে। 22 সালে আমার 28 মাস পরে। 28 মাস পরে কারণ আপনি পর্তুগালে গেলেন হচ্ছে 19 এর ডিসেম্বর 2022 এর এপ্রিল মাস। 22 এর এপ্রিল মাসে মানে আপনার হচ্ছে যে কি এই দোকানটা পাওয়ার পরে 29 লাখ টাকা, মানে 29,000 ইউরো সেম ছিল, অলমোস্ট 100 ইউরো ছিল। ওই দোকানটা নিলেন? হ্যাঁ, 29 লাখ বাংলাদেশি আপনার বাংলা টাকায়, মানে 29,000 ইউরো, যেটা 29,000 ইউরো বর্তমানে প্রায় 4 লাখ টাকার মতো। বর্তমানে আপনার হচ্ছে বর্তমানে অনেক বেশি। হ্যাঁ, আচ্ছা ওই সময়ের কথা বলি, 30 লাখ টাকা আপনি মানে আপনার কাছে ছিল হচ্ছে 4 লাখ। আপনি এই টাকাগুলো কেমনে ম্যানেজ করলেন ভাই? এই টাকাগুলো আমি দেশ থেকে নিয়ে আসছি,
কিছু আবার আর এই কিছু টাকা দেশে দিয়ে দিছি আর কি। ওগুলো আব্বা আর সেভ করে ফ্রেন্ড সেভিংস করে রাখছেন ছিল ধরেন এহসান ভাই, যার কথা বলতেছি, উনিও 2000 টাকা মানে আমাকে ওই সময় দোকান নেওয়াতে হেল্প করছে হেল্প করছে। এইভাবে মানে মোটামুটি দেশ থেকে ম্যানেজ করছি, আর মানে যে ফ্রেন্ড সার্কেল থেকে অল্প কিছু ম্যানেজ করছি। তারপরে ভাই আপনি 300 টাকা হচ্ছে ইনকাম করতেন, হ্যাঁ, হ্যাঁ, আপনি যখন দোকানটা নিলেন ভাই, আপনার প্রথম মাসের বা দ্বিতীয় মাসের বা এরকম প্রথম মাসের আপনার স্যালারি কেমন, মানে আপনি ইনকাম কেমন ছিল, যে এই মাসে আমার এই এত এত মানে অ্যারাউন্ড এত টাকা না প্রফিট প্রথম হয়েছিল? 2 মাসে আমি মানে যে লাভের হিসাবটা করি নাই, কারণ হচ্ছে যে আমি বেচা বিক্রি করছি, আর হচ্ছে যে কি মাল মানে দোকানটা একটু খালি ছিল, কারণ এরপর মানে মাল বাড়াইছি আর কি। আপনার হচ্ছে যে কি তো 3 মাস পরে মোটামুটি ধরেন আপনার হচ্ছে যে কি মানে একটা ফার্স্টেন্টিজ 3 মাস পরে ধরেন মনে করেন 3 মাস পরে আপনার প্রফিট কত, মানে সেল না শুধু প্রফিট এরকম 4000 5000 এটার মধ্যে, মানে হচ্ছে ভাই 300 টাকার থেকে মানে 3 মাসের মধ্যে সে শিফট করলো ইনকামে 4000, যেখানে আপনার 300 ইউরো ইনকাম হয়, ওখানে আপনার প্রতি মাসে 4000 ইউরো ইনকাম। আচ্ছা ভাই, এক্সপেরিয়েন্সের একটা ব্যাপার আছে, ধর আমি 28 মাস কাজ করার পরে একই লাইনে একই জিনিস একই আমি সবকিছু জানি, ওই জন্য আমি এই কথাটা কেন বলতেছি, কারণ আমি নিজে দেখি, আমরা এখন আছি অস্ট্রিয়াতে, সবাই ভাইও অস্ট্রিয়াতে আছে, তো অস্ট্রিয়াতে বলেন বা যেখানে বলেন সবাই কিন্তু সারা জীবন একদম বৃদ্ধ বয়স পর্যন্ত এখানে রেস্টুরেন্টে কাজ করে বা যেই কাজ করে ওই কাজ করতেই থাকে। যেমন সে একটা 1000 ইউরোর স্যালারিতে কাজ করে, সে সারা জীবন ওই কাজটাই করে, ওইটা ওই স্কিলটা কাজে লাগায়, নিজে কোনো কিছু করে না, কিন্তু ওই কাজটাই করে। যেমন আপনি যদি ওই গ্রোসারি শপে সারা জীবন কাজ করেন, আপনার হয়তো 300 টাকা থেকে আপনার 600 টাকা হয়তো, ম্যাক্সিমাম 1000 হয়তো, আপনার 3 মাস পরে তার 4000 হইতো না, 4000 হইতো না। আচ্ছা, এই বিজনেসটা হচ্ছে যে কি মানে আপনার হচ্ছে যে কি বিজনেস করলে মানে সহজে মানে আগানো যায় বিজনেসটা করলে। আচ্ছা ভাই, আপনি তারপরে দুইটাই আছে, দ্বিতীয় দোকানটা কবে নিলেন, কয় মাস পরে? এরপর আপনার 7-8 মাস পরে আমি আবার দ্বিতীয় দোকান, ওই এরিয়াতে আরেকটা দোকান পাই, আমি নিয়ে নিই। ভাই দ্বিতীয় দোকানটা আপনার কত টাকা লাগছে নিতে? এই 18-19 হাজার ইউরো। 18, মানে ওইটা একটু ছোট ওই সময়, আবার ইউরো একটু রেট বেশি ছিল। ওইটা কি একটু ছোট ছিল দোকান নাকি ওরকমই? ওইটা থেকে একটু ছোট ছিল, ওইটার থেকে আর একটু ছোট ছিল। আচ্ছা, তারপর ওই দোকানটা আপনি কত, মানে তৃতীয় নাম্বার দোকান আপনার এখন কয়টা দোকান? টোটাল 5টা দোকান। আচ্ছা, 5টার মধ্যে শেয়ারে আছে। আবার আপনার হচ্ছে যে কি ধরেন আপনি 2টা দোকান একসাথে চালাইতে পারলেন, এখানে তো প্রতিদিন সপ্তাহে 2 দিন আপনার মাল কিনা লাগে, ঠিক আছে, আপনি সর্বোচ্চ একজনে 2টা বা 3টা দোকান কাভার দিতে পারবেন। দোকান কিনা তো বড় কথা না, এগুলা মানে আপনার হচ্ছে বেচা বিক্রি করে লাভ বাইর করা, এটাও একটা অ্যাসপেক্ট আছে। আপনার হচ্ছে যে কি 2টা বা সর্বোচ্চ 3টা একজন মানুষের চালাইতে পারে কি, মানে আপনি এগুলো আমি শেয়ারে আছে, হ্যাঁ শেয়ারে, কারণ একজনের পক্ষে তো আর 5টা দোকান চালানো সম্ভব না। পরে আমার এক ফ্রেন্ড, আমরা একসাথেই কাজ করছিলাম, ওর সাথে আপনার হচ্ছে কি আরেকটা দোকান নিই 50-50 শেয়ারে, 2টা আমার নেওয়ার পরে ওর সাথে একটা নিই 50-50 শেয়ারে, ওর 50% আমার 50%। তারপর এর কিছু মাস যাওয়ার পরে মানে আপনার হচ্ছে যে মানে আমি কোনো দেশ থেকে টাকা নিয়ে আসি নাই, এখান থেকেই যে প্রফিটটা হয়েছে ওইখান থেকে আরো একটা দোকান নিই। এটা হচ্ছে ওর ওই দোকানে আমার 2টা মানে 2 নাম, ওর 1 নাম, মানে ওর 1 নাম আর কি, আমার 2 নাম। ইভেন কি ওই দোকানে গাড়ি সহ ছিল আর কি, গাড়ি সহ 4 নাম্বার দোকানটা নিই। আচ্ছা, 4 নাম্বার, এটা 4 নাম্বারটা। এরপরে হচ্ছে যে কি প্রত্যেকটা দোকান থেকে ভালো একটা প্রফিট হয় প্রতি মাসে। তো এরপরে 5 নাম্বার দোকানটা, আর মানে ও আমার এলাকার ফ্রেন্ড, ওর সাথে এই সেম সিস্টেমে আমার 2 নাম, ওর 1 নাম, 5 নাম্বারটা নিয়ে 5 নাম্বার দোকান। ওইটা বড়, ওইটা স্টেশনের পাশে একদম, ওইটাও ভালো দোকান। আচ্ছা ভাই, মানে আমি একদম এক্সাক্ট জানতে চাই না, মানে যেমন ধরেন আপনি যদি বলেন আপনার 5টা দোকান থেকে অ্যারাউন্ড বা এর মধ্যে যদি বলেন যে আপনার কি কেমন প্রফিট থাকে, বা মানে একটু যদি বলা যায় আর কি। এটা আপনার হচ্ছে কি বিজনেস তো কোনো মাসে সেল বেশি হয়, কোনো কম হয়, ধরেন সামার উইন্টার এরকম আর কি। ধরেন সামার একটু ভালো সেল হয়, ইউরোপে সব জায়গায় হয় আপনার ধরেন এই অ্যারাউন্ড একটা গড়ও বলেন যে, আচ্ছা অ্যারাউন্ড 10,000 থেকে 15,000 ইউরোর মধ্যে থাকে। আচ্ছা, অ্যারাউন্ড হচ্ছে 10 থেকে 15,000 ইউরো। 10 থেকে 15,000 ইউরো বাংলা টাকা এখন প্রায় অলমোস্ট ধরতে পারেন 20 থেকে 25 লাখ টাকা। তো অ্যারাউন্ড, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এখন আপনার 5টা দোকান অল্প সময়ের মধ্যে
আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাই হচ্ছে ভাইয়ের বয়স একদম অল্প। যে বয়সে এরকম 5টা দোকানের মালিক থাকে মানুষ, একদম বৃদ্ধ হয়, তারপরে হয়তো তার ছেলেরে বোঝাই দেওয়া যায়। ভাই আপনার প্ল্যান বলেন, যেমন এখন আপনি 5টা দোকানের মালিক, আপনার ফিউচার প্ল্যান কি? আপনি পরবর্তীতে আরো দোকান নিবেন, বা এই বিজনেস থেকে বা অন্য কোনো বিজনেসে শিফট করবেন, বা আপনার প্ল্যানটা কি আসলে যদি না, এই বিজনেসে থাকার ইচ্ছে আর কি, কারণ আমি অন্যদিকে অভিজ্ঞতা নাই আমার। আপনি কি আরো দোকান দিবেন না হ্যাঁ, এগুলো আরো বড় করবেন? হয়তো যদি পাসপোর্ট পাই, পর্তুগাল তো 5 বছর, আমার অলমোস্ট আর 1 বছর আছে, পাসপোর্ট পাই বা বিভিন্ন দেশে ইউরোপের বিজনেস তার প্ল্যান আপনি আছে। পাসপোর্ট এখনো পান নাই? না, এখনো আপনি পাসপোর্ট কত পাইনি। বছর ধরে আছেন পর্তুগালে? আমার পর্তুগালে বয়স হচ্ছে 6 বছর। হ্যাঁ, তার মধ্যে 2 বছর তো কার হইতে 2.5 বছর হচ্ছে তো চাকরি করছেন। চাকরি তার করছি। হচ্ছে ভাইয়ের বিজনেসের বয়স হচ্ছে 3.5 বছর। 3.5 বছর। 3.5 বছরে সে 5টা দোকানের মালিক, এবং তার প্রফিট হয় প্রতি মাসে 20 থেকে বাংলা টাকা 25 লাখ টাকা, 15,000 থেকে 20,000 ইউরো। ভাই এখন আমি কি বললাম এটা? আচ্ছা, পর্তুগালে ভাই আপনি বিজনেস যারা করতে চায়, কেউ যদি বিজনেস দিতে চায়, তাদের উদ্দেশ্য করে কি বলবেন? যে কেউ যদি চাকরি করে, এই ধরনের এক্সপিরিয়েন্স আছে, তারা যদি এই ধরনের বিজনেস শুরু করতে চায়, আপনার কি উপদেশ তাদের? বিজনেস করতে হলে ফার্স্টে অভিজ্ঞতা, একটা দোকানে 5 মাস 6 মাস থেকে আপনার হচ্ছে যে কি ফার্স্ট অফ অল ল্যাঙ্গুয়েজটা অবশ্যই মাস্ট বি জানা লাগবে, জিনিসপত্রের নাম, পর্তুগিজের নাম কি বলে। 5-6 মাস চাকরি করার পরে বিজনেসটা স্টার্ট করাটা ভালো। পর্তুগালে বিজনেসের জন্য ইউরোপের মধ্যে আমি বলি বেস্ট। ভাই পর্তুগালে কি ইংলিশ চলে? না, অত বেশি চলে না, টুকটাক। শুধু ইংলিশ দিয়ে কেউ চলতে পারবে না? শুধু ইংলিশ তো অসম্ভব এটা। আচ্ছা, ইংলিশ জানলেও অনেকে বলতে চায় না, অনেক অফিসিয়ালি ওরা তো জানে ইংলিশ, বলতে চায় না ওরা। ইউরোপের সব দেশে আমি দেখছি ওরা নিজের ভাষাটাকে বেশি প্রায়োরিটি দেয়। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন, যেমন ধরেন আপনি এখন, আপনার স্টাফ আছে কয়জন? আমার 5 দোকানে 10 জন আছে। আচ্ছা, 10 জন স্টাফ আছে। আচ্ছা, আপনার 10 জন স্টাফ কাজ করে। এখন ধরেন আপনি এখন আছেন অস্ট্রিয়া, জি, আপনি হয়তো আপনি এখন ঘুরতেছেন, জি, সামারে আমরা ভ্যাকেশন, বা আপনি আপনার নিজের বিজনেস, আপনি যখন তারপর আপনার হচ্ছে কাজ করতে করতে মাইন্ড একটু ফ্রেশ করার জন্য আমি মাঝে মধ্যে আপনি কালকে হয়তো সুইজারল্যান্ডে যাবেন। হ্যাঁ, কালকে। আচ্ছা, আপনি তো এখন ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে জানেন, বিভিন্ন দেশে ঘুরেন। আপনাকে যদি মনে করেন আপনি পর্তুগালে বিজনেস আছে, যে ইউরোপের, আপনার এখন পর্তুগালে আপনার থাকা লাগবে না, আপনার কাজও করা লাগবে না, বিজনেসও দেখা লাগবে না, আপনি ওইটা হয়তো অটো সিস্টেমে চলবে আপনার বিজনেস। আপনাকে যদি ইউরোপের এতগুলা দেশের মধ্যে 27-28টা দেশের মধ্যে কোন একটা দেশে থাকতে হয়, যে হ্যাঁ আমার এই দেশটা, এতগুলা দেশ আমি ঘুরছি, এই দেশটা আমি থাকতে পারলে খুব ভালো লাগতো, সবকিছু ভালো, কোন দেশটা আপনি পছন্দ করবেন, বা কোন 2-3টা দেশ আপনার পছন্দের তালিকা আছে? আমি এমনিতে যাই নাই, আপনার হচ্ছে সুইজারল্যান্ড যাই নাই, এখনো যান না? কালকে যাব। আচ্ছা, তো আমি সবার কাছে শুনছি অনেক সুন্দর দেশ, বা ইউটিউবে দেখছি। তবে আমার কাছে অস্ট্রিয়ার ভিয়েনাটা, আমি আসছি এখন পর্যন্ত দেখছি, খুবই গোছানো শহর, ভালো লাগছে অনেক। এই যদি ইন ফিউচারে যদি থাকা লাগে, তাহলে আপনার হচ্ছে যে সুইজারল্যান্ড, আপনার হচ্ছে অস্ট্রিয়া, হচ্ছে নেদারল্যান্ড, 3 দেশের মধ্যে যে কোনো এক দেশে থাকার প্ল্যান আছে আর কি, যদি ইউরোপের মধ্যে থাকি। ভাই কি এখন ফ্যামিলি নিয়ে থাকেন? না, আমি সিঙ্গেল এখন, রিসেন্টলি দেশে যাব, বিয়ে শাদী করার প্ল্যান আছে। এখনো বিয়ে করেন নাই তার মানে? আচ্ছা, ভাই এখনো বিয়ে করে নাই, আর সামনে বিয়ে করতে যাবেন? আচ্ছা, ঠিক আছে, আপনারা কিন্তু সবাই ভিডিওটা দেখতেছেন, হ্যাঁ? আচ্ছা ভাই, এখন সবাই তো এখন বাংলাদেশের যারা আমাদের ভিডিও দেখবে, সবাই ইউরোপ আসার প্রতি ইচ্ছুক। তাদের উদ্দেশ্য করে আপনি কি কিছু যদি বলেন, যে হ্যাঁ তারা এখন অ্যাপ্লাই করবে, বা এখন তারা অবসর সময় করতেছে, কিভাবে সময়গুলো আসলে প্রপার ভাবে ইউটিলাইজ করা যায়, আপনি যদি বলেন যে হ্যাঁ ভাষা শেখা দরকার, বা কি এই ধরনের আপনার কি উপদেশগুলো আছে আপনার মতে, আপনার এক্সপেরিয়েন্স থেকে? বাংলাদেশ অবশ্যই ইউরোপ আসলে ভালো হবে। কোন দেশে সে যাবে, ফার্স্ট অফ অল ওইটা, যে দেশে যাবে ওই দেশের ল্যাঙ্গুয়েজটা শিখে আসলে, আর যে কোনো একটা হাতের কাজ এটা শিখে আসলে ভবিষ্যতের জন্য আসলে ভালো হয় আর কি। আমরা বেশিরভাগ বাংলাদেশিরা কিছুই জানি না আসি, আমি নিজেও দেশে ঘুরছি খাইছি, এখানে আসি আমি কিছুই জানি না, পারি ভাষা, না পারি একটা কাজ। তা আমি মনে করি যে ইউরোপ আসার আগে যে কোনো একটা হাতের কাজ, ইভেন কি ড্রাইভিংটা হইলেও শিখে আসলে ওইটাও এখানে কাজে দিবে, যে কোনো একটা কাজ শিখে আসলে যে এই জিনিসটা এখানে সে কাজে দিবে। এটা হচ্ছে যে দেশে আসবে ওই দেশের ল্যাঙ্গুয়েজটা একটু শিখে আগানো থাকলো, আর হচ্ছে একটা হাতের কাজ যে কোনো কিছু ওইটা শিখে আসলে ভালো। তো ইউরোপ আসলে তো অবশ্যই ভালো হবে, টুডে টুমোরো সে
কার্ড হবে, সবকিছু গুছাইতে পারবে, লাইফের সবকিছু আশাটাই ভালো। ভাই আমি শুধু আপনার জানতে চাই যে এখন আপনি 5টা দোকান, আপনার ফিউচার প্ল্যান কি? মানে আপনি পর্তুগালে আপনার ফ্যামিলি নিয়ে থাকবেন তাই তো? জি, পর্তুগাল পাসপোর্ট মানে পাসপোর্ট পাওয়া পর্যন্ত আমি পর্তুগালে আছি। এরপরে কিন্তু আমি বিজনেসটা এটা রাখবো। আমি যে কোনো দেশে, ধরো আমার প্ল্যান আছে, বলছি যে ইউরোপের মধ্যে 3 দেশ, হয়তো আপনার হচ্ছে যে কি ইউকের দিকেও চলে যাইতে পারি যদি ফ্যামিলি মানে ইন ফিউচার আর কি, যদি মানে ফ্যামিলি বড় হয় বিষয় না। কিন্তু আমি পর্তুগালে আমার বিজনেসটা রাখার প্ল্যান হচ্ছে যে আমি আসা যাওয়া করবো আর কি, বিজনেসটা দেখবো আর হচ্ছে যে কি যে দেশে থাকবো ওই দেশে থাকবো আর কি। বিজনেস মানে বিজনেসটা আমি ছাড়ার মানে ইচ্ছে নাই। কারণ আমি এখন মানে ইউরোপের যে কোনো কান্ট্রিতে যাই, ইভেন কি আমেরিকায় গেলেও আমি কাজ করলে আমি এত টাকা আর্ন করতে পারবো না। ওই জন্য আমার বিজনেসটা আমি রাখবো, আর যে দেশে থাকি ওই দেশে আসা যাওয়া করবো, এটাই মানে পর্তুগাল হচ্ছে বিজনেসের জন্য সবচাইতে সবচেয়ে আপনার মতে বেস্ট। বেটার। হ্যাঁ, আচ্ছা ভাই, আমার মনে হয় ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে, তো ভিডিওটা মনে হয় শেষ করা উচিত নাকি? জি। আপনি কি শেষ মুহূর্তে আর কোনো কিছু বলতে চান বা এরকম কোনো কিছু বলার আছে যে হ্যাঁ আমি এই কথাটা লাস্ট বলতে চাই? এই যে দেশে যারা আছে, আমি ইউরোপে আসার প্ল্যান করতেছে, ওদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে দেশে আসবে ওই দেশের মানে একটা প্ল্যান থাকে না, আমি অস্ট্রিয়াতে হ্যাঁ যাব, হ্যাঁ হ্যাঁ অস্ট্রিয়াতে গেলে অস্ট্রিয়ার যে ডয়েচ ল্যাঙ্গুয়েজটা হ্যাঁ, ওইটা ভাষা, বাংলাদেশ থেকে যতটুকু আগাই নিয়ে আসা যায়, আর হচ্ছে যে একটা কাজ ভাষাটা, শিখে আসলে ভাষা আর কাজ। ভাষার কাজ, একটা কাজ শিখে আসলে এটির জন্য বেটার আর কি। আচ্ছা এটাই ভাই, ইয়ার হইলো আর কি, যে আপনাকে ভাই যারা ভাই অনেক আসতে অনেক ধন্যবাদ। আর আপনি 5টা দোকান দিয়েছেন, দোয়া করি আপনার আরো 50টা দোকান হোক। ধন্যবাদ ভাই, ভালো আপনাকেও। থাকবেন ভাই। আর এই তো ভিডিও, সবাই ভালো থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।